আজকে জিমিনের গায়ে হলুদ হলুদ মাখা শেষ হয়ে এখন সে মেহেন্দি করতে বসেছে। দুই হাতে দুই বান্ধবী মেহেন্দি করে দিচ্ছে, কিন্তু জিমিনের মন পড়ে রয়েছে অন্যদিকে। তার ছোটবেলাকার প্রাণ প্রিয় বন্ধু তের কথা সে ভেবে ভেবে মরছে। মেয়েটার যে কি এমন হলো, সেই 5 বছর আগে যা আসলো তারপর থেকে আশাই বন্ধ করে দিল তাদের বাসায়। তে হলো জিমিনের খালাতো বোন। জিমিনরা যথেষ্ট ধনী পরিবারের, তবে তেরা তেমনটা নয়। কিন্তু তাই বলে যে জিমিনের অহংকারে মাটিতে পা পড়ে না তেমনটা কিন্তু নয়। সে যথেষ্ট খোলামেলা। তার খালামণি সব পরিবারে কতই না আসতো ছোটবেলা থেকে। তেদের বাসায় যদিও বা জিমিনদের খুব একটা যাওয়া হতো না, তবে তেরা বেশ আসতো। তাই তো তে ছিল জিমিনের বেস্ট ফ্রেন্ড। জিমিনরা দুই ভাই বোন, সেই ছোট। তার একটি বড় দাদা আছে, তার এখন প্রায় 30 বছর বয়স। নাম জাংকুক। আর তাদের বাবা মা হলো আরএম আর জিন। অন্যদিকে তে হলো তার বাবা মার একা, খুবই আদরের মেয়ে। তার বাবা মা হলো সুবিন আর ইয়নজুন। জিমিনের কাছে যেমন তে তার সব থেকে ভালো বন্ধু, ঠিক তেমনটাই তের কাছেও। তবে তে এই 5 বছর ধরে জিমিনদের বাসায় যাচ্ছে না কেন? নিশ্চয় তো এর পেছনে কোনো গন্ডগোল রয়েছে। অবশ্যই রয়েছে। সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এদিকে জিমিনের যে চোখ বেয়ে পানি পড়ছে, তার জানের ভাইয়া মানে জাংকুক কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ঘুরে যাচ্ছে তার কাছ থেকে। তেমনি বাবার সাথে লোকজনদের খাওয়ানোর বিষয় নিয়ে আলোচনা করতে করতে দরজার বাইরে থেকে চোখ পড়লো তার প্রাণ প্রিয় বোনটির দিকে। বাবার সাথে কথা সম্পূর্ণ না করেই জিমিনের কাছে ছুটে এলো। জিমিনের দুই গাল দুই হাতে ভরে বলতে লাগলো, এই জিমিনা, কান্না করছিস কেন? তুই তো যাকে চেয়েছিস তার সাথেই তোকে বিয়ে দিচ্ছি। আমার প্রাণের বন্ধুটার হাতে তোকে তুলে দিচ্ছি। তুই যখন আমাকে আমার বন্ধুকে ভিক্ষা চাইলি, আমি তো তখন একটা বারের জন্য অমত করিনি বোন। আর সেই অমতের কারণটা হলো তোর এই চোখের জল। তবে এখন কি হলো যে সেই চোখের জলই তোকে ফেলতে হচ্ছে বোন? ভাইয়া, আমি আরো একটা জিনিস তোমার কাছ থেকে চাই। আমার এত খুশির একটা দিনে খালা আম্মা তো আসলো, খালু আব্বাও আসলো, কিন্তু আমার সেই বান্ধবীটা, আমার সেই কলিজা টুকরা বান্ধবীকে যে আমি আজকে বড্ড মিস করছি। তুমি প্লিজ এনে দাও না তাকে। জাংকুকের কলিজাটা ছ্যাঁক করে উঠলো। এই গত 5 বছরে সে নিজেও যে থেকে কতটা মিস করেছে, সেটা কি তার এই বোনটি জানে? তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিনে তার প্রাণ প্রিয় বান্ধবীকে কাছে না পেয়ে কলিজাটা ফেটে যাচ্ছে তার। কিন্তু জাংকুকের তার তো প্রতিটা মুহূর্তেই কলিজাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই 30টা বছর বয়স হয়ে যাওয়া সত্ত্বেও বিয়ে না করার কারণ যে সেই রমণী। জাংকুক নিজেও জানে না কেন সে আসে না এ বাড়িতে। আর খালা আম্মাকেও সে বারংবার জিজ্ঞাসা করেছে, বিভিন্ন শিলাই জিজ্ঞাসা করে তে কেন আসে না বাড়িতে। আর সে কি এখন অনেক ঘ্যামওয়ালি হয়ে গেছে নাকি? তখন তার খালামণি বলতো সে আসতে না চাইলে আমি কি করব। এখানে আসার সময় তো আমি তার পায়ে হাতে ধরি। বেশি জোরাজোরি করলে যে মেয়েটা কেঁদে দেয়। ছোটবেলা থেকেই যে এই জায়গাটা তার ভীষণ প্রিয়। তবে ইদানিং যে কি হয়েছে কে জানে মেয়েটার। তাই যে আমি আর বেশি জোর করি না জাংকুক। এইসব কথা মনে করতে করতে জাংকুক তার বোনের চোখ মুছিয়ে দিয়ে বলল, আরে বাদ দে তো, দেখেছিস তো খালামণি আসলো, খালু আব্বু আসলো। তাদের আসার কারণটা কি সেই মানুষটা জানে না মনে করেছিস? তুই তাকে কলিজার বান্ধবী ভাবলেও সে হয়তো ভাবে না। আমাকে ক্ষমা করে দে বোনটি, আমি এই আবদারটা তো রাখতে পারবো না। কাউকে যে জোর করে কিছু করানো যায় না। সে যদি এখানে আসতে নাই চাই তাহলে নাই আসুক, থাকতে দে না তাকে তার মতো। ঠিক তখনই বাইরে থেকে জাংকুকের মায়ের গলার শব্দ ভেসে এলো, আরে তে মা, তুই এসেছিস মামনি? আয় আয় ভেতরে আয়, এই ব্যাগগুলো আমায় দে তো। তুই এতদিন আমাদের বাসার পথ বুঝি ভুলে গিয়েছিলিস তাই না? তুই জানিস তোর আম্মুর কাছে কত চোখের পানি ফেলি আমি শুধুমাত্র তোকে না নিয়ে আসার জন্য। এই খালামণির কথা বুঝি তোর একদমই মনে পড়তো না বল? না খালামণি, এমনটা নয়। আসলে পড়াশোনার চাপটা এত ছিল। থাক থাক মামনি, আর বাহানা জোগাড় করতে হবে না। তুমি যে আবারও এই বাসাটা চিনতে পেরেছো, এটাতেই আমাদের অনেক। এবার থেকে যেন আবারও আগের মতোই আসা যাওয়া হয়, নয়তো কিন্তু তোমার এই খালু আব্বু অনেক রাগ করবে। জি খালু আব্বু। খালামণি, জিমিন কোথায়? বারে এতদিন আসিসনি বলে কি জিমিনের রুমটাও ভুললি নাকি?
যা গিয়ে দেখ, তোর জন্যই অপেক্ষায় বসে আছে হয়তো। দুই ভাই বোন ঘটনাটা চোখে না দেখলেও কান পেতে পুরোটা শুনলো এবং বুঝলো তে এদিকেই আসছে। দেখলে তো ভাইয়া, আমার কলিজার বান্ধবী এতটাও স্বার্থপর নয়। তবে তোমার চোখের জলটা আমি কিন্তু স্পষ্ট বুঝতে পারছি ভাইয়া। শুধু জানি না এটা দুঃখের নাকি সুখের। এবার যখন সে এসেই পড়েছে, আর হাত ছাড়া করো না প্লিজ। আমি তাকে এবার আমার ভাবি রূপে। জিমিনা, জিমিনা কই? জিমিন কথা থামিয়েই গেল ছুটে তার বন্ধুর কাছে। শক্ত করে চাপতে ধরলো একে অপরকে। এই বুঝি তোর মনে পড়লো তাই না রে আমার কথা? যদি আজকে আমি তোকে না দেখতাম, তুই জানিস না তুই আমার কাছে কতটা ছোট হতিস। আমি যে জানি জিমিনা, আমি খুব ভালো করে জানতাম তুই আমাকে এই দিনটাতে অন্তত তোর কাছে চাস। তাই তো হাজারো বাধা থাকার সত্ত্বেও আমি আজকে আসলাম। জিমিন মুখটা তুললো আর রাগী স্বরে বলল, এত কিসের বাধা আমাকে বলবি? আমি জাস্ট জানতে চাই সেই বাধাটার নাম কি, কে সেই বাধা? বাধাটার নাম অবশ্য তোদের অজানা নয়, পড়ালেখা। প্লিজ দে, আর এক্সকিউজ মারতে হবে না। আমি জানি তোর না আসার কারণে নিশ্চয়ই কোনো না কোনো একটা কারণ রয়েছে। আর তুমি আমার বিয়েতে এসেছো মানে 1 মাস না কাটিয়ে এখানে যাচ্ছ না, আমাকে কথা দাও। মানেটা কি? পুরো 1টা মাস থাকলে তো আমার পড়ালেখা পুরো গোল্লাই চলে যাবে। এই মিথ্যুক, আমি কিন্তু খালা আমার কাছ থেকে শুনেছি যে তোর পরীক্ষা হয়ে গিয়েছে এবং 2 মাস ছুটি পড়েছে। তাই তুমি এখানে 1 মাস কেন, 2 মাসই থেকে যেতে পারো বন্ধু। না মানে হ্যাঁ, ওটাই আর কি। কেন এত আমতা করছিস বান্ধবী? বল না, এখানে না আসার কারণটা কি? আমরা সবাই এটা শোনার জন্য অনেক আগ্রহী আছি। কি বলো ভাইয়া, তুমি আগ্রহী নেই? ভাইয়া মানে জিমিনের ভাইয়া মানে তো জাঙ্কুক ভাইয়া। সেই মানুষটা হচ্ছে এই মহিলা মণ্ডপের মধ্যে বসে রয়েছেন, সেটাতে একদমই আশা করেনি। জিমিনের চোখের বরাবর সেও তাকালো সেই মানুষটির দিকে। তে এবার নিজের মুখের কথা হারিয়ে বসেছে। এতদিন পর দেখা হলে যে ভালো আছো কিনা সেটা জিজ্ঞাসা করতে হয়, সেটাও হয়তো ভুলতে বসেছে সে। কিরে হ্যাবলার মতো তাকিয়ে আছিস কেন? একে তো এ বাড়িতে আশায় ছেড়ে দিয়েছিস, আর এসেছিস আমাকে দেখেছিস এতদিন পর। কোথায় একটা বারের জন্য জিজ্ঞাসা করবি ভাইয়া কেমন আছো? তা না করে নির্লজ্জের মতো হাঁ করে তাকিয়ে আছিস। তে বড্ড চমকে উঠলো। সে ভাবতে পারেনি এতদিন পর দেখার পরেও জাঙ্কুক তার সাথে এমন ভাবে কথা বলবে। হ্যাঁ বুঝলাম ভাইয়া, আপনি কেমন আছেন? থাক, আমি বলার পর জিজ্ঞাসা করছিস, এর উত্তর আবার জানতে চাইছিস? দেখি জিমিন, সাইডে আমাকে যেতে দে। হন হন করে বেরিয়ে গেল জাঙ্কুক। জিমিন নিষ্পাপ চোখে তাকালো তের দিকে। এবার বলতো সত্যি কথাটা, তোর কি আমার ভাইয়াকে মোটেও ভালো লাগে না? আর আমার ভাইয়ার ভালোবাসাটা কি তোর কাছে এতটাই তীরের ফলার মতো যে তুই 5টা বছর এখানে আসার ইচ্ছা প্রকাশ করিসনি? এমনকি একটা বাড়ির জন্য কল করারও ইচ্ছা হয়নি তোর? আমার ভাইয়া তো এতটাও খারাপ না রে। মানুষটা একটু কাঠখোট্টা টাইপের হলেও তোকে যে ভালোবাসে সে মুখে না বলেও আমরা সবাই জানি সেটাতে। ভাইয়ার বেস্ট ফ্রেন্ড সুগা, সেও তো জানি যার সাথে আমার বিয়ে হচ্ছে। এই কথা ঘোরানোর জন্য বলে উঠলো, এই জিমিনা, ফাইনালি তোর তাহলে সুগা ভাইয়ার সাথে বিয়ে হচ্ছে? বল, কতই না পছন্দ করতিস তুই, তোর যে ক্রাশ ছিল। আচ্ছা, এই 5 বছরের মধ্যে এত কিছু কিভাবে হলো রে? আর ফার্স্ট প্রপোজালটা কে দিয়েছে, তুই নাকি সুগা ভাইয়া? প্লিজ জিমিন, বল না বল না। বেশ কি সুন্দর করে কথা ঘোরালি তাই না? যা, আবারও চলে যা, তুই যেখানে ছিলিস এতদিন সেখানেই থাকি। প্রিয় বান্ধবী যদি হতাম তাহলে তুই নিশ্চয়ই বলতিস। আহা, এমন কিছু না জিমিনা, এমন কিছু কিছু কথা আছে যেগুলো প্রকাশ না করলে সবার মঙ্গল। আমি শুধুমাত্র তোর বিয়ের জন্য এসেছি, 2 দিন থাকবো, ব্যাস আবার চলে যাব। এত কিছু জিজ্ঞাসা করে আমার মাথাটা খারাপ করিস না বন্ধু। আচ্ছা বেশ, আমি আর কিছু জিজ্ঞাসা করব না তোকে। আর আমার ভাইয়াকেও বলে দেব তোমাকে এরকম আর আইবুড়ো থাকতে হবে না। একটা সুন্দরী মতো মেয়ে দেখে বিয়ে করে নিতে বলবো, তোর থেকেও যেন সুন্দরী হয়। বল, সমস্যা কি আমার? উনি বিয়ে করবে তো আমার তাতে কি যায় আসে? ওনার যা ইচ্ছা উনি তাই করতে পারেন, আমার কি? ওনাকে শুধু শুধু এই 30 বছরে কে যেতে বলেছেন? তার আগেই তো বিয়ে করে নিলেই পারতেন। আমি কি কাউকে বলেছি নাকি আমার জন্য ওয়েট করে থাকতে? করে নিতে বল, তোর ভাইয়াকে বিয়ে দিয়ে দিয়ে আমার কোনো যায় আসে না জিমিনা। মেয়েটা বেশ খচে গেছে, হন হন করে বেরিয়ে গেল ঘর থেকে। আমি তো তোকে এতটাই খচাতে চেয়েছিলাম তে, এই যে তুই হন হন করে তোর মনের রাগগুলো প্রকাশ করলি,
এতেই তো প্রমাণ হলো যে তুই আমার ভাইয়াকে কতটা ভালোবাসিস। তবে কি এমন কারণ এখানে না আসার? রাতের খাওয়া দাওয়ার পর সবাই মিলে এক কাছে জোট হয়ে বসে আছে। তে রয়েছে তার মা বাবার মাঝখানে, জাঙ্কুকও রয়েছে সাইডে তার বন্ধুদের নিয়ে, জিমিন রয়েছে তার খালামণির কাছে। কিছু গল্পে গল্পে জাঙ্কুকের ফুপি বলে উঠলো, জিমিনের তো 20 বছর বয়স হতেই বিয়ে দিয়ে দিলে, তবে ছেলেটার বেলায় এমন হচ্ছে কেন ভাইয়া? আমার হাতে কিন্তু বেশ মেয়ে রয়েছে, আর আমাদের জাঙ্কুকের সাথে তাদের বেশ মানাবে। কথাটা জাঙ্কুকের কর্ণপাত হলেও সে তেমন একটা গুরুত্ব দিল না, শুধু একটু আর চোখে তাকালো তের দিকে। মেয়েটা এই কথাতে বেশ মন দিয়েছে, সেটা তার চোখের ভঙ্গিমাতেই প্রকাশ পাচ্ছে। আরে জাঙ্কুককে কি কম বলেছি বিয়ের করার কথা, কিন্তু সে যে করবে না, তার উপরে আর কি কথা বলবো বল? বারে, তাহলে কি আমাদের বাবা জীবনের কোনো দেখা আছে নাকি? সেটা হলে তাও তো আমরা তাদের বাসায় যেতে পারি। কি জাঙ্কুক? হ্যাঁ হ্যাঁ ফুপি, কি বলছো? আমরা তোমার বিয়ে নিয়ে কিছু কথাবার্তা বলছিলাম, ভাবছিলাম জিমিনের হয়ে যাওয়ার পরেই 1-2 মাসের মধ্যে তোমারটাও কমপ্লিট করব। না ফুপি, আমার বিয়ে নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই। আমার যখন সময় হবে তখন তাকে নিশ্চয়ই নিয়ে আসবো তোমাদের সামনে। তাকে মানে? নিশ্চয়ই ভেবে রেখেছো কারোর কথা, সে মানতে চাইছে না তাই তো? আচ্ছা, কি এমন বলো তো মেয়েটা যে আমার বাবা জীবনকে মানতে চাইছে না? তাহলে সেই মেয়েটাকে বলে দিও তার মুখটা আয়নাতে দেখতে আমার হীরার টুকরা ছেলেটাকে পছন্দ করবে না, বললেই হলো। কথাটা শুনে তে আর জাঙ্কুক একে অপরের দিকে তাকালো। চোখাচোখি হতেই জাঙ্কুকের মুখে একটা মিষ্টি হাসির রেখা ফুটলো, আর তে নিজের ঠোঁটটা বাঁকিয়ে কানের কাছে নিয়ে আসলো। আর এইসবের সব থেকে বেশি মজা পাচ্ছে আমাদের জিমিনা, শুধু মুখ ফুটে বলতে পারছে না মেয়েটা তাদের সামনেই আছে। তবে অন্যদিকে রাগে তেলে বেগুনে চলে উঠছে জাঙ্কুকের দাদি। আসলে যে তে, জাঙ্কুক, জিমিন আর সুকা ছাড়াও এই কথাটা সানা মানে জাঙ্কুকের দাদির জানা, আর এটা শুধুমাত্র তে জানে। তের এখানে আর আসা যাওয়া না থাকার কারণটা তো শুধুমাত্র সানা। সানা তেকে একদমই পছন্দ করে না। এমনটা নয় যে মেয়েটার ব্যবহার খারাপ বা দেখতে খারাপ, কারণটা শুধুমাত্র তাদের মধ্যবিত্ত হওয়াটা। সানা গলার স্বর সরু করে বলল, বলছিলাম কি তে দাদু ভাই, তুমি তোমার রুমে গিয়ে বিশ্রাম করো না। আসলে আমরা তো আমাদের ফ্যামিলি নিয়ে কিছু কথা বলছি, তুমি তো কিছু বুঝতেই পারবে না, তাই বলি কি তুমি তোমার নিজের রুমে যাও। এসবের মধ্যে তোমাকে না থাকলেও চলবে, কি বলো বাবাজান সুবিন? সুবিনের জোয়াল শক্ত হয়ে এলো। এই বাড়ির এই একমাত্র মানুষ যে তার মেয়েটাকে এতটা খোঁটা দিয়ে কথা বলে সব সময়, যেটাতে সুবিন না কিছু করতে পারে না কিছু বলতে পারে। তের এখানে আসা যাওয়া বন্ধের কারণটা যে সানা, সেটা একটু হলেও আঁচ করতে পারতো সুবিন, তবে শুধুমাত্র মনে করতো সানার আঁচ দিয়ে কথা বলাটাই তের মনে আঘাত দিত। তবে তার পেছনে যে অন্য কারণ আছে সেটা তো সুবিন জানে না। আরে আম্মা, তুমি এমন করে কেন বলছো? তে মামুনিও তো আমাদের ফ্যামিলির মধ্যেই পড়ে, আর ও আমাদের এই সম্পর্কে কিছু বুঝবে না, এটা তুমি কি করে বলছো? আমি তো আরো ভাবছি তে মামুনির যদি কোনো বান্ধবী থাকে তার সাথে জাঙ্কুকের বিয়েটা দিয়ে দিই। কি বলো মামুনি, তোমার কোনো বান্ধবী আছে নাকি সুন্দরী মতো? সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় জাঙ্কুক, তারপর যেটা বলে সেটা সবার কানকে জ্বালিয়ে দেয়। ওর বান্ধবীকে সুন্দরী চাও কেন? ও কি সুন্দরী নয় আব্বু? তোমরা চাইলে তো ওকেই আমি বিয়ে করতে পারি। ওকে আমি অনেক দিন থেকেই পছন্দ করি। মেয়েটা আসা যাওয়া কমিয়ে দিয়েছিল, ভেবেছিলাম এর পেছনে আমি ছিলাম, কিন্তু এখন বেশ বুঝতে পারছি আমি না তার পেছনে। পেছন থেকে যে অন্য কেউ একজন কলকাঠি নাড়াচ্ছিল সেটা আমি বুঝতেই পারিনি। শুনতে, তোর জন্যই আমি এতদিন বিয়ে করিনি, তুই সেটা ভালো করেই জানিস। আর আমি এটাও জানি তুই একটা মানুষের জন্য আমাকে কিছুতেই হ্যাঁ বলবি না। তাই আজকে খালামণি বা খালু আব্বা হিসাবে নয়, একটা মেয়ের বাবা মা হিসাবে চাইছি। আপনারা কি আপনার মেয়েকে আমার হাতে তুলে দিতে রাজি আছেন? আপনাদের মেয়েকে আমার বড্ড মনে ধরেছে। আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি কালকেই। জাঙ্কুক দাদু ভাই, তুমি এসব কি বলছো? এটা সম্ভব নয়। আরে ওই মেয়েটাকে তোমার পছন্দ কিভাবে হতে পারে? তুমি প্লিজ আমাদের স্ট্যাটাসের কথা একবার ভেবে দেখো। অনেক হয়েছে দাদি, অনেক হয়েছে, এবার তুমি থামো। সেই 5 বছর আগে তুমি থেকে সাইডে ডেকে নিয়ে কিছু পার্সোনাল কথা বলেছিলে, আর সেই পার্সোনাল কথাটা যে এখানে তেরে না আসা সেটা আমি বুঝিনি দাদি। বাট আজকে তোমার এই টোন মেরে কথাটা আমাকে সবকিছু বোঝাচ্ছে। আর কি যেন বলছিলে? স্ট্যাটাস? তোমাদের এই এত টাকা নিয়ে তোমাদের এত স্ট্যাটাসের গুমর, তাই না? ঠিক আছে, তোমাদের একটা টাকাও আমার চাই না,
খালামণি, খালু আব্বা, তোমরা কি রাজি আছো? তাহলে আমি তেকে এক্ষুনি এখান থেকে নিয়ে চলে যেতে চাই। যেখানে আমার ভালোবাসাকে অসম্মান করা হবে সেখানে আমারও কোনো সম্মান নেই। আরএম, জিন, সুবিন, ইয়ঞ্জন এরা সবাই গাল হা করে শুনছে, মাথায় যেন তাদের বজ্রপাত পড়ছে। জিমিনও বেশ বুঝতে পারছে তার গায়ে হলুদের দিনই একটা কেলেঙ্কারি ঘটতে চলেছে। তবে তার বিয়ের সাথে সাথে তার ভাইয়ার বিয়েটাও যদি হয়ে যায় তাহলে তো মন্দ হয় না, তার ভালোবাসার পূর্ণতার সাথে তার ভাইয়ারটাও হয়ে যাবে। জাঙ্কুক, তুমি কি বলছো এসব? তুমি আমার মেয়েটাকে ভালোবাসো আর ওই জন্যই তুমি এতদিন বিয়ে করোনি? হ্যাঁ খালু আপা, আমি শুধুমাত্র আপনার মেয়ের অপেক্ষায় ছিলাম। আর আপনার মেয়ের আমাকে নিয়ে রাগ অভিমান সবকিছুই বলে দেয় সেও আমাকে ভালোবাসে। না দাদু ভাই, ও তোমাকে ভালোবাসতে পারে না। এই মেয়ে, বল তুই ওকে ভালোবাসিস না? হ্যাঁ দাদি, সত্যি বলছি, আমি আমি ওনাকে ভালোবাসি না। আমি আপনাকে ভালোবাসি না জাঙ্কুক ভাইয়া, বোঝার চেষ্টা করুন। জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে যায়, হাত মুষ্টিবদ্ধ করে নেয় সে। শরীরের প্রত্যেকটি শিরা থেকে বিদ্যুৎ খেলে যাচ্ছে যেন। ঝড়ের গতিতে তের হাতটা ধরে বেরিয়ে যায় সেই রুম থেকে, সোজা নিয়ে আসে তার রুমের ব্যালকনিতে। জাঙ্কুকের রুমটা সবসময় ডার্ক ব্লু কালারের আলো দিয়ে ছেয়ে থাকে, যেটা দেখলে জাঙ্কুক প্রতিনিয়ত তের কথা মনে করে রোমান্টিক হয়ে যায়। বিয়ের বয়স ধীরে ধীরে পেরিয়ে যাওয়া সত্ত্বেও তের জন্যই তার মন ব্যাকুল হয়ে থাকতো। সেই থেকেই আজকে সে তার রুমে নিয়ে এসেছে সবার সামনে থেকে। সেই কাঠখোট্টা মানুষটা একটি মহিলার হাত ধরেছে। হ্যাঁ, সে তার প্রাণের মানুষ। সেই প্রাণের মানুষটাকে সে তার রুমে একাভাবে পেয়েছে আজ। নীলাভ আলোটা যেন জাঙ্কুকের ভেতরের আবেগটাকে বের করে দিচ্ছে জোর করে। ভেবেছিল তেকে এনে জাস্ট একটু বোঝাবে যাতে তাকে হ্যাঁ বলে দেয় সে, কিন্তু এখন তার বড্ড দুষ্টামি পাচ্ছে। তেকে দেওয়ালের সাথে ঠেসে দু হাত চেপে ধরে, সাথে জাঙ্কুক তার মুখটা তের ঘাড়েতে গুজে দেয়। প্রথম আর শেষ ভালোবাসার মানুষটার ছোঁয়া পেতেই তের শরীরটা শিউরে উঠল। চোখটা বন্ধ করে নেয় তে, বাধা দেওয়ার ইচ্ছা একটুকু নেই তার, কিন্তু অযথায় তার হাতগুলো ঘষাঘষি করছে ছাড়ানোর জন্য। তবে সেই শক্তপোক্ত মানুষের কাছে সেই ঘষাঘষিটা কোনো ব্যাপার নাকি? আরো জোরে হাতটা চেপে ধরলো জাঙ্কুক। একটা হাত হাত থেকে সরিয়ে কোমরে নিয়ে আসে, পেটের কাছে এনে স্লাইড করতে শুরু করে। তখন তে শুধুমাত্র আবেগে ভাষাভাষি করছে। কি রে বল, আমাকে বিয়ে করবি তুই? না করলে কিন্তু আজকে মেরে ফেলবো তে তোকে। জাঙ্কুক ভাই, এটা হয় না। আমি দাদি আমাকে কথা দিয়েছি। তোর কথা মাই ফুট, আমি এতদিন পর তোকে কাছে পেয়েও হারাতে চাই না তে। তুই ভালো করেই জানিস আমার বয়স কতটা হয়েছে। একটা পুরুষ মানুষ এতটা অফার পেয়েও কিভাবে থাকতে পারে? তুই কি সেটা একবারও ভাবিসনি? প্লিজ লক্ষ্মীটি, হ্যাঁ বলে দে প্লিজ। প্লিজ জাঙ্কুক ভাই, আমাকে ছেড়ে দিন। এটা ঠিক নয়। কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা তুই আমাকে শেখাতে আসিস না তে। তারপর জাঙ্কুক তের ঠোঁটে হাত বোলাতে বোলাতে বলল, তুই শুধু বল আমাকে বিয়ে করবি। আমি আপনাকে বিয়ে করব না এই কথাটা তোর মাইন্ড থেকে ডিলিট কর, নইলে কিন্তু। বলেই জোরসে তের গলাটা চেপে ধরলো জাঙ্কুক। আহ, ছাড়ুন ছাড়ুন। ছাড়বো, বাট আগে বল তাদের সামনে গিয়ে বলবি তুই এই বিয়েতে রাজি আছিস। কিন্তু আমি কথা দিয়ে কথা খেলাফ করতে পারবো না। তোর ভালোবাসার থেকেও কথা দেওয়াটা আগে হলো তে। সত্যি করে বল, তুই আমাকে ভালোবাসিস না? তুইও তো একটা সময় আমাকে বরের অধিকার দিতে চেয়েছিলি। তখন আমি অনেক বাচ্চা ছিলাম ভাইয়া, এখন আমি বড় হয়েছি, ম্যাচিওর হয়েছি। ও আচ্ছা, তাহলে ম্যাচিওর বয়সেও সেই আগের আবেগ নিয়ে কেন ঘুরছিস? তাহলে কেন জিমিন আমাকে বিয়ে দেওয়ার কথা বলাতে তুই এত রেগে গেলি? কেন এত জেলাস ফিল করছিলি তুই? আমি জেলাস হইনি, আমি কিচ্ছু জানি না, আমাকে ছাড়ুন। ঠিক তখনই জিমিন দরজা ঠেলে জাঙ্কুকের রুমে প্রবেশ করে। তাদেরকে ওই অবস্থাতে দেখে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় শটান করে। সো সরি, আমি আসলে বুঝতেই পারিনি ভাইয়া যে তোমরা এই অবস্থাতে রয়েছো। আর কিভাবেই বা বুঝবো বলো? আমার ভাইয়া যে এতটা অ্যাডভান্স সেটা তো জানাই ছিল না। তাকে তো শুধু বাইরে থেকে কাঠখোট্টাই মনে করেছি, এতটা রোমান্টিকও সেটা তো জানতাম না ভাইয়া। উফ বাবা, বিয়ের আগে থেকে তোমরা যা শুরু করেছো, এবার অন্তত একটু সরো দুজনে, তবে তো আমি তোমাদের দিকে একটু তাকাতে পারবো। আর একটা কথা বলার জন্য পাঠালো আমায়। জাঙ্কুকের যেন এতে কোনো চাই আসে না, সে তো এক চুলও সরলো না।
তোর যা বলার তুই অমন ভাবেই বল, আমরা সরতে পারবো না। এদিকে তেতো চাঙ্কুকের বুকে কিল ঘুষি মেরেই চলেছে। বেস্ট ফ্রেন্ডের সামনে তাকে লজ্জায় ফেলেছে মানুষটা। আচ্ছা বেশ, এদিকে ফিরেই বলছি, আপু আমাকে এটা বলতে পাঠালো যে তিনি দাদি আমাকে রাজি করিয়ে ফেলেছেন, আর তেকে সেই ছোটবেলার মতো করে বকতে বারণ করেছে। মোটামুটি তোমাদের বিয়ে নিয়ে বাড়ির সবাই রাজি হয়েছে, খুশিও। তাও আবার বিয়েটা কবে জানো? কালকেই। ব্যাস এটুকু বলার জন্যই আমি আসলাম, এবার আমি যাই বাবা। জিমিন চলে যেতেই চাঙ্কুক তের দিকে আর একটু সরে গেল। নাকি না খুঁজতে খুঁজতে বলল, তোকে যে সেই ছোটবেলার মতো করে বকতে বারণ করেছে তে, তাহলে বুঝলি তো আমি কেন বড়বেলার মতো করে বকছি তোকে? ছোটবেলার মতো বকলে কি আর সেই মজাটা আসতো বল? কিছুতেই আসতো না। চল আজকের মতো তোকে ছেড়ে দিলাম, আমি এতটাও খারাপ না যে এই 2 দিন ওয়েট করতে পারবো না। এই 2 দিন পর তো তুই আমারই হতে চলেছিস, আর তারপর আমি দেখাবো বেবি আমি কতটা খারাপ।